প্রিয় শিক্ষার্থী, আমি অমিত সরকার, প্রভাষক, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তোমাদের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়বস্তুগুলো শিখব সেটি হচ্ছে লগারিদমের বিভিন্ন পদ্ধতি। আমরা শিখব যে একটি সংখ্যাকে কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করতে হয়। আমরা শিখব যে একটি সংখ্যার পূর্ণক ও অংশ, এই বিষয়বস্তুগুলো নিয়ে আজকের আমাদের এই ক্লাস। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে লগারিদম পদ্ধতি। লগারিদম পদ্ধতি, আমাদের লগারিদম দুইটি পদ্ধতি আছে। দেখো, আমরা দুইটা পদ্ধতির কথা জানছি লগারিদমে। প্রথমে যেটা আছে সেটি হচ্ছে 1614 সালে স্কটল্যান্ডের গণিতবিদ 1614 সালে আবারও বলছি 1614 সালে স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার, তিনি প্রথমে ই কে ভিত্তি ধরে একটি লগারিদমের আবিষ্কার করেন। সেই লগারিদমকেই ই কে বেস, দেখো ভিত্তি, তোমরা নিশ্চয়ই লিখেছো এটা। দেখো এভাবে লিখেছেন যে লগ 2 বেস, এগুলো আমরা করেছি। উনি কি করলেন? ই কে বেস ধরলেন। দেখো তাহলে ই কি, ই এর একটি মান আছে। দেখো ক্যালকুলেটরে সেটি আছে, সরাসরি শিফট ln দিলে ই চলে আসে। দেখো ক্যালকুলেটরে সেটা 2.71821 এভাবে। ই কিন্তু একটা অমূলক সংখ্যা, এটি আমি তোমাদের মনে করিয়ে দিলাম। ই একটি অমূলক সংখ্যা। তাহলে উনি ভিত্তি যেটা 2 3 কোনো কিছু না ধরে ওটাকে কি কে ভিত্তি ধরলেন, উনি ই কে ভিত্তি ধরলেন। তাই ওনার লগারিদমকে আমরা সেটাকে নেপিয়ার লগারিদম বলতে পারি, স্বাভাবিক লগারিদম বলতে পারি, ই ভিত্তিক লগারিদম বলতে পারি, তত্ত্বীয় লগারিদম বলতে পারি। এই চারটি নামই তোমাকে আসলে মুখস্থ রাখতে হবে, কারণ এখানে থাকলো তত্ত্বীয় লগারিদমে কোনটিকে ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়, তখন তোমাকে অবশ্যই বলতে হবে যে ই কে ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। তাহলে আবার জন নেপিয়ার কোন দেশের গণিতবিদ ছিলেন? স্কটল্যান্ডের। এটি তোমাকে মনে রাখতে হবে। পরবর্তীতে যেটি আছে আমাদের, সেটিকে আমরা বলছি, অন্য ভাগ যেটাকে আমরা বলছি সেটা হচ্ছে সাধারণ লগারিদম। এই সাধারণ লগারিদমে দেখো আরো বেশ কয়েকটি নাম আছে, তার মধ্যে ই ভিত্তিক লগারিদম একটি ব্যবহারিক লগারিদম। হ্যাঁ, এখানে আছে। আচ্ছা, এখন দেখো ইংল্যান্ডের গণিতবিদ হেনরি ব্রিগস 10 কে ভিত্তি ধরে ইনি কি করলেন? ইনি ভিত্তি বললেন ই কে না, আমি এটাকে ভিত্তিকে ধরবো লগ। দেখো 10 বেস, এভাবে মনে করো x, এটা হতে x হতে পারে। উনি ভিত্তিটাকে ই না ধরে ভিত্তিটাকে 10 ধরে একটা লগ টেবিল তৈরি করে ফেলেন। প্রিয় শিক্ষার্থী, তো আমাদের অবগতির জন্য জানাচ্ছি, যখন লগারিদম আমাদের বইতে প্রথম এসেছিল তখন কিন্তু সকল শিক্ষার্থীদের হাতে কিন্তু ক্যালকুলেটর ছিল না, যে এখন তুমি log 1 log 2 এর মান অনেক সহজে বের করতে পারো। আগে আমরা যখন এই বইটা পড়েছি তখন আমরা দেখেছি যে লগ সারণী আমাদের একটা বইয়ের শেষ অংশে দেওয়া থাকতো, অর্থাৎ আমরা যেটি আছে এই লগ, যেটা বলা হচ্ছে লগারিদম টেবিল তৈরি করেছে, অর্থাৎ লগারিদম টেবিলটি বইয়ের শেষে সংযুক্ত করে দেওয়া হতো, অর্থাৎ শিক্ষার্থী যাতে ওই টেবিল থেকে ওই মানগুলো খুঁজে এনে বের করে বসানো, তার বসানোর আবার একটা পদ্ধতি ছিল। তাহলে সেই পদ্ধতিটাও তোমার জানা দরকার ছিল। অর্থাৎ হেনরি ব্রিগস, যিনি ইংল্যান্ডের গণিতবিদ, সেটি কি করলেন? 10 কে ভিত্তি ধরে, আবারও বলছি, ইংল্যান্ডের গণিতবিদ হেনরি ব্রিগস, তিনি 10 কে ভিত্তি ধরে লগারিদম টেবিল তৈরি করে ফেললেন। তাই এই লগারিদমের নাম যেমন আমরা বলবো, এটাকে স্বাভাবিক, এটা সাধারণ, এটা আবিষ্কার করেন নেপিয়ার, এটা আবিষ্কার করেন হেনরি ব্রিগস। আচ্ছা, এটা কি ই ভিত্তিক লগারিদম, এটা বুঝতেই পারছো, এটা 10 ভিত্তিক লগারিদম। এটি তত্ত্বীয়, এটা মানে কেমন তত্ত্বীয় মানে থিওরিটিক্যাল এভাবে আমরা বুঝি, আর এটা ব্যবহারিক প্র্যাকটিক্যালি আছে। হ্যাঁ, তা বিষয়টা এরকম। তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুটি লাইন হচ্ছে এখানে আমি যেটা উল্লেখ করেছি। তোমাদের এই অধ্যায়টি উল্লেখ্য বিষয়, এই অধ্যায়টি আমি বলে রাখি, এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। তোমাদের এই বিষয় থেকে তোমাদের অবজেক্টিভ, যেটি তোমাদের বহু নির্বাচনী অভিজ্ঞা নামে আছে, অর্থাৎ অবজেক্টিভে এখানে কমপক্ষে একটি অবজেক্টিভ এখান থেকে থাকে। সেই জন্য এই অধ্যায়টি অবজেক্টিভ বেসড একটা অধ্যায়। দেখো, লগারিদমের ভিত্তি উল্লেখ করা না থাকলে, তোমরা দেখেছো অঙ্ক করার সময় মাঝে মাঝে আমাদের সামনে থাকে log 2, তাহলে আসলে এখানে কি ভিত্তি নাই? অবশ্যই ভিত্তি আছে। তাই বলছে বীজগণিতীয় রাশির ক্ষেত্রে ই কে ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়, এটা বীজগণিতিক রাশি নয়। আর সংখ্যার ক্ষেত্রে দেখো, সংখ্যার ক্ষেত্রে 10 কে যখনই দেখবা তুমি শুধু log 2 লিখবা, তখনই আসলে এখানে 10 আসছে। অর্থাৎ যদি সামনে কোনো সংখ্যা থাকে তাহলে বুঝে নিতে হবে যে আসলে ওর যে বেস সেটা হিডেন আকারে আছে, অর্থাৎ সংখ্যার ক্ষেত্রে 10 কে ভিত্তি হিসেবে বিবেচনা করব লগারিদমের ক্ষেত্রে। আর যদি বীজগণিতিক রাশি থাকে, তুমি যদি এরকম লিখতে চাও log x স্কয়ার, তাহলে অবশ্যই এখানে বুঝে নিতে হবে এখানে। এখন প্রিয় শিক্ষার্থী, আমরা বড় ক্লাস পর্যন্ত আমরা এটাকে আসলে দেখো, লগারিদমের বেস যখন ই হয়ে যায় তখন তাকে আদর করে মা বাবা অনেক নামে ডাকে না, সেটা এখানে দেখো, তাকে একে আমরা তখন ln x বলছি। এটাই ln x, এটা নানান নাম আছে, কিন্তু এটা সঠিক ভার্সনটা হচ্ছে, এখনো আমি যতদূর জানি সেটাকে আমরা এটাকে শুধু log x পড়াটাই ভালো।
আবার বলছি এটাকে শুধু log x পড়াটাই ভালো। log x মানেই হচ্ছে log এ বেসটি তখন অটোমেটিক ভাবে চলে আসবে, অর্থাৎ ওটাকে log x পড়াটাই ভালো। নিশ্চয়ই এই অংশটি তোমরা সবাই বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন যে বিষয়টি শিখবো সেটি হচ্ছে সংখ্যার বৈজ্ঞানিক বা আদর্শ রূপ। অনেকেই প্রশ্ন করে স্যার এটা শেখার কি আছে, এটা ক্যালকুলেটরে দিলেই তো অবশ্যই সায়েন্টিফিক ফর্মে চলে আসে। অবশ্যই চলে আসে, কিন্তু ডেফিনিশনটি তো আমার অবশ্যই শেখা দরকার আছে, অঙ্ক করার পদ্ধতিও জানার দরকার আছে। বলছে কোন সংখ্যাকে a * 10 টু দা পাওয়ার n রূপে n রূপকে বলা হয় সংখ্যাটির বৈজ্ঞানিক বা আদর্শ রূপ। তাহলে a * 10 টু দা পাওয়ার n, ভালো করে দেখো এই টার্মটিকে তোমাকে মনে রাখতে হবে, a * 10 টু দা পাওয়ার n। এর পরিচয় আসলে কেমন, এর মান হচ্ছে 1 এর সমান বা 1 এর চেয়ে বড় হবে বাট 10 এর চেয়ে ছোট হবে। আমরা বলছি a less or equal a but less than 10, অর্থাৎ এর জায়গায় এমন একটি সংখ্যাকে তোমাকে আনতে হবে যার মান 1 এর সমান বা 1 এর চেয়ে বড় বাট 10 এর চেয়ে ছোট। কিন্তু আবার n এর জায়গায় যে কোনো স্বাভাবিক সংখ্যা বসতে পারে, অর্থাৎ প্রথমে যে সংখ্যাটিকে রাখবে সেটির মান কোনো অবস্থায় 10 এর চেয়ে বেশি হতে পারবে না, আবার 1 এর চেয়ে ছোট হতে পারবে না, কিন্তু পাওয়ার পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। দেখো প্রিয় শিক্ষার্থী, বইয়ের আসলে 11 নম্বর থেকে অঙ্ক শুরু, মানে অনুশীলনীর আগেগুলো সব বহু নির্বাচনী প্রশ্ন আছে, তোমরা ওগুলো নিজেরা সলভ করবে এই ক্লাসটি দেখার পর। আমি বলেছি এই অধ্যায়টি কিন্তু সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ না। দেখে নাও আমরা যেটি আছে আমাদের এখানে, প্রথমে আমাদের দেখো একটা সংখ্যা দেয়া আছে। আমি দেখো তুমি যেটি করতে চাও এখানে আছে 6530, তাহলে প্রথমে এখান থেকে আমরা জেনেছি যে আমার প্রথমে যেটি থাকবে সেটি 6.5 হলে 6.53 হলে ওকে, অর্থাৎ দশমিক তোমার দেখো 1 অঙ্ক 2 অঙ্ক 3 অঙ্ক 4 অঙ্ক বামে দেখো 1 অঙ্ক 2 অঙ্ক 3 অঙ্ক বামে নিয়ে আসতে হবে। তাহলে কয় অঙ্ক বামে আনতে হবে, 3 অঙ্ক বাম দিকে সরিয়ে নিয়ে আসতে হবে। দশমিক দশমিক হবে কেমন, তোমাকে বানাতে হবে 6.530, তার মানে যদি 3 অঙ্ক বামে সরাতে হয় তাহলে একের পরে 3টে শূন্য দিয়ে লব এবং হরে গুণ করবে, একের পরে 3টে শূন্য দিয়ে লব এবং হরে গুণ করবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো। এভাবে যদি গুণ করতে কারো ভালো না লাগে তাহলে সে এভাবেও গুণ করতে পারো, এভাবে একের পরে একটা দুটো তিনটে শূন্য, নিচেও একের পরে একটা দুটো তিনটে, এভাবেও করতে পারো। আমাদের টার্গেটটা হচ্ছে, আমাদের টার্গেট যেটা ছিল যে এইটাকে দেখো ওই আমি যেভাবে লিখেছিলাম সেইভাবে লিখলে সুবিধাটা কোথায়, সুবিধাটা হচ্ছে এই ভাবটা এইভাবে লিখবে যে একের পরে দেখো একটা দুটো তিনটা শূন্য আর এখানে হচ্ছে একের পরে তিনটা শূন্য। যখন তুমি এটাকে এটা দিয়ে ভাগ করছো তখন দেখো 6.530 হয়ে যাচ্ছে, আর এটা দেখো 1000, এটাকে আমরা কত লিখতে পারি 10 টু দা পাওয়ার কিউব। তাহলে দেখো তো এই শর্ত কি মেনেছে, অবশ্যই মেনেছে, যে এইখানে যে সংখ্যাটি হয়েছে সেটি 10 এর চেয়ে ছোট আর এখানে 10 টু দা পাওয়ার কিউব হয়ে গেছে। অর্থাৎ আমাদের এই টাইপের, আমি আরো একটু অঙ্ক যদি তোমাদের দেখাই এই নিয়মে, তুমি মনে করো 67321, আমি এখানে দশমিক দিয়ে দিলাম। তাহলে এটাকে যদি করি দেখো 67.231, দশমিক এক অঙ্ক বামে সরাতে হবে, অর্থাৎ 10 দিয়ে একে ভাগ করতে হবে, তাহলে এটা 10 দিয়ে গুণ, যখনই 10 দিয়ে ভাগ করলাম তখন 6.7231 ইনটু 10 টু দা পাওয়ার, এখানে যেটা হলো 1 আমরা লিখি না, শুধু 10 লিখে দেব। নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো। এবার দেখো আমি যে অঙ্কটি বুঝাতে চাই সেটি এটা। দেখো একটু আগে দশমিকগুলো বামের দিকে সরিয়েছিলাম আর এখন দশমিক দিকে ডান দিকে সরবে। দেখে নাও 1 অঙ্ক 2 অঙ্ক 3 অঙ্ক 4 অঙ্ক 5 অঙ্ক 6 অঙ্ক 7 অঙ্কের পরে, অর্থাৎ 7 অঙ্ক থেকে ডানে যাবে। 7 অঙ্ক যদি দশমিকের পরে ডান দিকে নিতে হয় তাহলে লবেও একের পরে একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা শূন্য, একের হরেও একের পরে 7টি শূন্য দিয়ে গুণ করতে হবে। আবার বলছি, যদি দশমিক ডান দিকে সরাতে চাও লবে এবং হরে সেটা দিয়ে গুণ করতে হবে, আর যদি দশমিক বামে সরাতে চাও তাহলে হরে সেটিকে ভাগ করতে হবে আর লবে সেটি গুণ করতে হবে। দেখো যখন এটার সাথে এটা গুণ করছি, এটার সাথে এটা গুণ করছি, তখন দশমিক 7 অঙ্ক ডানে সরে যাচ্ছে। দেখো 1 অঙ্ক 2 অঙ্ক 3 অঙ্ক 4 অঙ্ক 5 অঙ্ক 6 অঙ্ক 7 অঙ্ক ডানে চলে আসলে 1.4 হয়ে যাচ্ছে। আর হরে যেটা থাকলো 10 টু দা পাওয়ার 7, হরে ছিল এটাকে লবে নিয়ে গেলে হলো ইনটু 10 টু দা পাওয়ার -7। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো বৈজ্ঞানিক পদ্ধতি। তোমাদের বইতে যেগুলো অঙ্ক আছে আশা রাখি সবগুলো নিজেরাই করে ফেলতে পারবে। তার মধ্যে আমি অবশ্যই 2টা করে দিয়েছি, তোমরা নিজেরাই বৈজ্ঞানিক পদ্ধতি এখন করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, এবার ঠিক উল্টো পদ্ধতি, অর্থাৎ বলছে সাধারণ দশমিক রূপে প্রকাশ করো, অর্থাৎ তুমি লক্ষ্য করো এখানে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করা আছে, তো বৈজ্ঞানিক রূপ আদর্শ রূপে আছে। তাহলে দেখো 10 টু দা পাওয়ার 4 মানে একের পরে পারে শূন্য, একটা দুইটা তিনটা চারটা। দেখো কোনো কিছুকে 10 টু দা পাওয়ার 4 দিয়ে গুণ করলে কি হবে, দেখো দশমিক যদি গুণ করো তাহলে দশমিক 4 অঙ্ক ডানে সরে যাবে। আবার বলছি দশমিকের গুণ কিভাবে করতে হয়, দেখো প্রথমে চিন্তা করো দশমিক নেই,
অর্থাৎ এরপরে 1 2 3 4টা শূন্য তুমি বসিয়ে দাও। এবার বাঁ দিক থেকে যেটা আছে দশমিক দেখো কয় অঙ্কের বামে আছে, 1 2 অঙ্কের বামে আছে, 2 অঙ্কের বামে। আমরা এখন বড় ক্লাসে পড়ি, বড়দের মতো চিন্তা ভাবনা করব। আমরা যদি কাউকে 10 টু দ্য পাওয়ার 4 দিয়ে গুণ করি তাহলে দশমিক 4 অঙ্ক ডানে সরে যাবে। যদি কাউকে 10 টু দ্য পাওয়ার 5 দিয়ে গুণ করি তাহলে দশমিক 5 অঙ্ক ডানে সরে যাবে। এভাবে চিন্তা করলে খুব সহজে হবে। তাহলে দেখো আমরা যেটা পেলাম দশমিকের পরে আমরা জিরো লেখার কোনো মূল্য নাই, তার মানে এটাই আমাদের উত্তর। এখন খেয়াল করো ঠিক উল্টা, যখন আমি 10 টু দ্য পাওয়ার 4 দিয়ে কাউকে গুণ করছিলাম দশমিক 4 অঙ্ক ডান দিকে সরে যাচ্ছিল। এখন যদি আমি 10 টু দ্য পাওয়ার 4 দিয়ে কাউকে ভাগ করি তাহলে দশমিক 4 অঙ্ক বামে সরে যাবে। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো 10 টু দ্য পাওয়ার -3 দ্যাট ইজ এখানে 10 টু দ্য পাওয়ার 3 নিচে আছে, আর 10 টু দ্য পাওয়ার 3 মানে কি একের পরে কয়টা শূন্য, একটা দুটো তিনটা, একের পরে তিনটে শূন্য দিয়ে যদি কাউকে তুমি ভাগ করো তাহলে দশমিক 3 অঙ্ক বামে সরে যাবে। দেখো এইখান থেকে যেহেতু এক অঙ্ক বামে সরে আসলে এখানে আসলো, তারপরে এরপরে আরো দুটো অঙ্ক দরকার হবে, তাই আমি আরো দুটো শূন্য নিয়েছি। আর একটু লক্ষ্য করো দেখো দশমিক এখানে ছিল, মূলত এক অঙ্ক বামে, দুই অঙ্ক বামে, তিন অঙ্ক বামে সরে গিয়েছে। তার মানে একটা সহজ জিনিস মনে রাখবে যে একের পরে যতগুলো শূন্য দিয়ে গুণ করবে তাহলে দশমিক তত অঙ্ক ডানে সরবে, একের পরে যতগুলো শূন্য দিয়ে তুমি ভাগ করবে দশমিক ঠিক তত অঙ্ক বামে সরে যাবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী এবার একটা জিনিস আমি যেটা শেখাবো সেটি হচ্ছে পূর্ণক এবং অংশ। পূর্ণক এবং অংশ প্রক্রিয়াটি একটু সবাই বেশ ঝামেলা পাকিয়ে ফেলে। বিষয়টির মধ্যে একটা আছে যে তোমাকে নরমালি ভাবে বের করতে বলেছে, আবার ক্যালকুলেটর ভাবে বের করতে বলেছে। তো পূর্ণক এবং অংশ বের করার দুইটা পদ্ধতি শেখার আমার কাছে খুব একটা দরকার আছে বলে মনে হয় না, কারণ পূর্ণক এবং অংশ যে বিষয়বস্তুটা সেটা তোমাকে অবজেক্টিভে আসবে সাধারণত। তো সব সময় এটা যদি বহু নির্বাচনের প্রশ্নে আসে তুমি কোন প্রক্রিয়া বের করলে এটা কোনো মুখ্য বিষয় হলো না। মুখ্য বিষয় হলো এটি যে তুমি পূর্ণক এবং অংশ বের করতে পারো কিনা। আমরা এখন পূর্ণক এবং অংশ বের করে শিখবো। প্রিয় শিক্ষার্থী এখন আমরা শিখবো আসলে সাধারণ লাগে পূর্ণকটা কি। দেখো আমরা যে বৈজ্ঞানিক পদ্ধতি শিখেছিলাম সেটা ক্যাপিটাল N ইকুয়াল টু a ইনটু 10 টু দ্য পাওয়ার n ধরলাম। আমরা যেখানে বলেছিলাম a এর পরিচয়, a অবশ্যই কি আমরা বলেছিলাম যে a হচ্ছে 1 এর সমান বা 1 এর চেয়ে বড় বাট লেস দ্যান 10, আবার n বিলংস টু n z, এটা ঠিক থাকলো। দেখো উভয় পক্ষে log 10 বেজ আমরা নিয়েছি, তার মানে এখানে দেখো দুটো গুণ আছে, এটা যোগ হয়ে গিয়েছে আলাদা আলাদা করে। n টি দেখো পাওয়ার আকার আছে, আমরা সামনে নিয়ে আসতে পারি তাই নিয়ে এসেছি। দেখো log 10 বেজ 10 মানে এটা 1, দেখো এটা হয়ে গেল। এখন এখানে যেটা বলা হচ্ছে 10 কে উজ্জ্ব রেখে, ওটা আছে তোমাকে আমি হিডেন অবস্থায় রাখছি। বিষয়টা এরকম, দেখো log n সমান সমান n প্লাস এটা হয়ে গেল, অর্থাৎ একটা লগারিদমকে ভাঙলাম বাট এদিকে একটা আমরা সংখ্যা পেয়ে গেলাম প্লাস আরেকটা লগের একটা টার্ম পেলাম। তখন এই যে n, এই n কে বলা হবে log ক্যাপিটাল N এর পূর্ণক। ওই ক্যাপিটাল N এর পূর্ণক হচ্ছে এই log থেকে ছাড়া অর্থাৎ যে টার্মটি চলে আসবে। আমি এখান থেকে একটা জিনিস দেখাতে চাই, যদি log এই n টাই চলে আসে, দেখো n আসলে কি ছিল দেখো তো, বৈজ্ঞানিক অর্থাৎ 10 টু দা পাওয়ার যেটি থাকবে আসলে বলা যায় পূর্ণক কিন্তু সেটিই আসবে। আমরা একটা ছকের মাধ্যমে দেখব যে কিভাবে ওইটাই আসলে পূর্ণক হয়, আমরা সেটি এখন একটা ছকের মাধ্যমে দেখব। প্রিয় শিক্ষার্থী আমি বলেছি পূর্ণক এবং অংশক আমি দুইভাবে শিখাবো। প্রিয় শিক্ষার্থী আমি আশা করি এই ছকের মাধ্যমে আমি তোমাদের পূর্ণক শেখাতে পারবো অন্তত দুইটা নিয়মে। তোমরা দেখো যে কোনো সংখ্যা যেটাকে আমরা এর নাম দিয়েছিলাম তাই একটা সংখ্যা, একে বৈজ্ঞানিক রূপ আমরা কিছুক্ষণ আগে শিখেছি। দেখো এখানে সূচক, এখানে আমরা সূচক এখান থেকে বলতে পারি 3। দেখো দশমিক বিন্দুর বামে অর্থাৎ দশমিক, দেখো দশমিক কোথাও নাই তাহলে কোনটা করতে পারি, এর পরে 0.00 এরকম আছে, তাহলে দশমিক বিন্দুর বামে কয় অঙ্ক আছে, দেখো 1 2 3 4 অঙ্ক আছে, 4 অঙ্ক আছে। তাহলে এক্ষেত্রে পূর্ণক হবে দশমিক বিন্দুর যতগুলো বামে যতগুলো অঙ্ক আছে সেটা থেকে এক বিয়োগ, দেখো 4 1 তার মানে 3। তার মানে একটি সংখ্যাকে বৈজ্ঞানিক প্রকাশ করার দরকার নেই, সংখ্যাটি দেখেই বলে দেওয়া যাবে। যেহেতু সংখ্যাটি দশমিকের বামে 4 অঙ্ক আছে তাহলে এর পূর্ণক হবে 4 1 তার মানে 3। দেখে নাও এই সংখ্যাটি দেখে দশমিকের বামে 2 অঙ্ক আছে তার মানে এর পূর্ণক হবে 2 বিয়োগ 1 তার মানে 1। যদি বৈজ্ঞানিক পরিকার প্রকাশ করতাম সূচক 1, দেখো দশমিক বিন্দুর বামের অঙ্ক সংখ্যা আসলে 2, তাই আমরা পূর্ণ অঙ্কের দিকে তাকায় বলতে পারবো দশমিকের বামে যে কটা অঙ্ক থাকবে সেই কটা বিয়োগ 1। নিশ্চয় বুঝতে পারছো দশমিকের বামে কয় অঙ্ক আছে, 3 অঙ্ক আছে, তাহলে উত্তর হচ্ছে পূর্ণক। এখানে দেখো পূর্ণক যেটা হবে 3 1 দ্যাট ইজ 2। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখলাম একটা চিত্র, আর এই ক্ষেত্রে ঠিক উল্টো চিত্র, দেখো এখানে 0 পয়েন্ট অর্থাৎ দশমিকের আগে কোনো সংখ্যা নেই, তাই এখানে বলছি দশমিক বিন্দু এবং এর পরবর্তী সার্থক অঙ্ক, শূন্য তো সার্থক অঙ্ক না, এর মাঝে শূন্যের সংখ্যা। তার মানে দেখো দশমিকের পরেই সার্থক অঙ্ক আছে, তাহলে এটাকে যদি বৈজ্ঞানিক প্রকাশ করি এরকম হয়, সূচক দেখো এখানে -1, তাহলে দেখো এই দশমিক আর এর মাঝে কোনো সংখ্যা নেই তাই এর সংখ্যা হলো 0।
এর জন্য সূত্র হলো শুরুটা মাইনাস দিয়ে করতে হবে, এইখানে যেটা পাবা সেইটা +1। দেখো এখানে 0 ছিল, 0 +1 তার মানে -1 হলো। যেহেতু পূর্ণক কখনো মাইনাস আকারে আমরা লিখি না, তাই এটাকে আমরা লিখবো 1 মাথার পরে বার। 1 মাথার পরে বার লিখলে এটা ধরে নেব আমরা এটা -1। তোমরা মাইনাস চিহ্ন সাধারণত লিখবে না, দেখে নাও এটা মানে সূচক কিন্তু 2 টু দ্য পাওয়ার -2 আসছিল, তার মানে এখান থেকে সূচক -2 বলতে পারি। কিন্তু দেখো এই দশমিকের পরে সার্থক, দশমিকের আগে এই যে এখানে ছিল দশমিক আর সার্থক অঙ্ক, এর মাঝে কতগুলো শূন্য আছে? একটা শূন্য আছে, তাই সূত্র বলেছিলাম মাইনাস এই সার্থক অঙ্কের সংখ্যা যোগ 1, সার্থক অঙ্কের সংখ্যা 1 + 1 তার মানে -2, দ্যাট ইজ এটাকে আমরা 2 বার লিখবো। দেখে নাও এখানে সার্থক অঙ্ক, এখানে সার্থক অঙ্কের আগ পর্যন্ত কতগুলো জিরো আছে? দুইটা জিরো আছে, তাই এখানে বলবো -2 + 1, দ্যাট ইজ এখানে -3 বা 3 বার। প্রিয় শিক্ষার্থী, আমরা যেটা দেখলাম, আমি এটা শেখালাম তোমাদের পূর্ণক কিন্তু দুই ভাবে বের করতে পারো। একটা সূচক দেখেই পূর্ণক বলে দিতে পারো, এই সূচকগুলোর দিকে দেখেই পূর্ণক বলে দিতে পারো, আবার এই পদ্ধতিও পূর্ণক বের করতে পারো। কিন্তু এই যে দেখে বলে দেওয়ার পদ্ধতি, এটা যদি প্র্যাকটিস করো তাহলে তুমি তাকাবে আর বলে দিবে। আবার একবার মনে করে দিই, দেখো দশমিকের বামে 4 অঙ্ক আছে, তার মানে উত্তর হলো 4 - 1। দশমিকের বামে দেখো 2 অঙ্ক আছে, তাই উত্তর হলো 2 - 1, দ্যাট ইজ 1 পূর্ণক। দেখো 3 অঙ্ক আছে, তাই এখানে উত্তর হলো 3 - 1। দেখো দশমিকের বামে এখানে যেটা আছে, এক দশমিকের পরে এক মানে সার্থক অঙ্ক আছে, অর্থাৎ শূন্য নেই একটাও, তাই -0 + 1, দ্যাট ইজ -1 মানে 1 বার। দশমিকের পরে দেখো একটা শূন্য আছে, তাহলে মাইনাস এই সেই একটা শূন্যর জন্য 1 + 1 তার মানে -2। দেখো এখানে হচ্ছে মাইনাস, যেহেতু দুইটা শূন্য আছে সার্থক অঙ্কের আগে, তাই এখানে -2 + 1 দ্যাট ইজ -3। অর্থাৎ তুমি কোনো অবস্থায় বৈজ্ঞানিক রূপে প্রকাশ করা ছাড়াও সূচক বেগ কোনো কিছু না দেখে চোখ বন্ধ করে খুব দ্রুত তুমি এটির অবশ্যই এখন পূর্ণক বলতে পারবে। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, আমরা এর পরে যে এই ছকটি বোঝার পর তোমরা নিজেরা উদাহরণ 11টি অবশ্যই করবে। উদাহরণ 11 নিজেরা শেষ করার পর অনুশীলনী 13 নম্বরের অঙ্কগুলো দেখবে নিজেরাই পারবে। অর্থাৎ ওখানে উল্লেখ করা আছে যে ক্যালকুলেটর ছাড়াই, অর্থাৎ আমি যেভাবে তোমাদের ছক দেখিয়েছি ক্যালকুলেটর ছাড়াই তোমরা ওই ছকের মাধ্যমে তোমরা অবশ্যই পূর্ণক বের করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, এখন এই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, খুব দ্রুত পূর্ণক এবং অংশক আমরা কিভাবে বের করব। দেখো আমরা ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে পূর্ণক এবং অংশক নির্ণয় করতে হয়। দেখো যে কোনো একটা সংখ্যা হয় না, দেখো এর লগে পূর্ণক এবং অংশক হয়, এর লগে, তাহলে ওর আগে অবশ্যই একটা লগ বসবে। আমরা ক্যালকুলেটর দিয়ে পেয়েছি, এইটা ক্যালকুলেটর দিবা, লগ এত দিলে দেখবে এত হয়ে গেছে। তার মানে দেখো যদি আমাদের আগে 0 পয়েন্ট কোনো কিছু না থাকে, অর্থাৎ আগে দশমিকের আগে যদি কোনো সংখ্যা থাকে, তাহলে সেটি পূর্ণক আর অংশক বের করার কোনো সমস্যা না, ক্যালকুলেটর দিলে ইকুয়াল দিবে, দশমিকের আগে যেটা হবে সেটা পূর্ণক আর দশমিকের পরের যে অংশটা হবে অর্থাৎ 0.80035 এটি হচ্ছে অংশক। নিশ্চয়ই বুঝতে পেরেছো। কিন্তু যদি এরকম আগে 0 পয়েন্ট দিয়ে শুরু হয়, 0.0 দিয়ে শুরু হয়, অর্থাৎ 0.0 দিয়ে শুরু হয়, সেই লগের পূর্ণক এবং অংশক কিভাবে নির্ণয় করতে হয়, অর্থাৎ এটি খুবই সহজ। এটিও দেখো লগ এটা দিলাম, তখন দেখবা হচ্ছে -2 পয়েন্ট এত হয়েছে, তখন -2 যখন হবে তখন ক্যালকুলেটরে লিখবা -3 প্লাস অ্যানসার, তাহলে -3 এর সাথে কত যোগ করলে উত্তর হবে সেটি তুমি পেয়ে যাবে। অর্থাৎ ক্যালকুলেটরে এটা যখন হবে তখন তুমি দেখো -1 পয়েন্ট সামথিং হলে তখন লিখতে হবে -2 প্লাস, -2 প্লাস কত লিখলে হয়, ক্যালকুলেটর দিয়ে এটা বের করে ফেলবে। অর্থাৎ তুমি এখানে লিখবে -3 প্লাস অ্যানসার, অর্থাৎ -3 সাথে কত যোগ করতে হবে সেটা তুমি এটা পেয়ে যাবে। তখন ক্যালকুলেটরে আসবে এই উত্তরটা, অর্থাৎ -3 সাথে এত যোগ করলে এটা হয়, -3 সাথে এত যোগ করলে এটা হয়। তার মানে আবার বলছি, যদি এখানে -1 পয়েন্ট সামথিং আসে তখন লিখবে -2 প্লাস কত লিখলে ওইটা আসে। যখন এটা এরকম 0 পয়েন্ট দিয়ে শুরু হবে সেই অঙ্কগুলোর ক্ষেত্রে অবশ্যই এখানে -2 আসলে -3 করে নিতে হবে, -1 আসলে -2 প্লাস সামথিং, যদি এখানে -3 আসে তাহলে লিখবো -4 প্লাস সামথিং। ঠিক আছে, তাহলে এই দেখো প্রথম যে অংশটি আসছে সেটি হচ্ছে মূলত পূর্ণক, তাই এখানে অবশ্যই পূর্ণকের জায়গায় -3 লিখতে পারতাম, বা -3 মূলত আমরা লিখি না, তাই 3 বাদ লিখলাম। আর অংশক হচ্ছে এই যে অংশটুকু আসছে সেটির নামই অংশক। প্রিয় শিক্ষার্থী, সবার কাছে খুবই অনুরোধ যে তোমরা এই নিয়মটি বারবার করে প্র্যাকটিস করবে। আগের কোন নিয়ম খুব দ্রুত অবজেক্টিভ করার জন্য এই নিয়ম দুটোই আসলে পারফেক্ট। তোমরা খুব দ্রুত এই নিয়মেই তোমরা যে কোনো সংখ্যার লগারে, যে কোনো সংখ্যার পূর্ণক অংশক হয় না, যে কোনো সংখ্যার লগের পূর্ণক অংশক তোমরা এভাবে নির্ণয় করতে পারবে। যারা এতক্ষণ ধরে ক্লাসটি দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের ক্লাসটি ভালো লাগলে তোমরা কমেন্টস বক্সে অবশ্যই লিখতে পারবে, তোমাদের ভালো লাগা মন্দ লাগা অবশ্যই লিখতে পারবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।